সোশ্যাল জিওগ্রাফি হলো হিউম্যান জিওগ্রাফির একটি বড় পার্ট, যেটা মেনলি সোশ্যাল ফেনোমেনা এবং স্পেশাল কম্পোনেন্টের সাথে রিলেটেড। এই সোশ্যাল জিওগ্রাফির বা সামাজিক ভূগোলের সামাজিক দুর্যোগ বা বিপর্যয় অর্থাৎ সোশ্যাল হ্যাজার্ড হলো একটি গুরুত্বপূর্ণ পোর্শন। সাধারণ অর্থে হ্যাজার্ড বলতে বুঝি একটি ভূতাত্ত্বিক বা ভূমিরূপগত পদ্ধতির আভ্যন্তরীণ বা বাহ্যিক প্রকাশ, যার মাধ্যমে নানান প্রাকৃতিক উপাদান ও প্রক্রিয়া অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই হ্যাজার্ড কিন্তু একটি পরিস্থিতি বিশেষ, তবে চূড়ান্ত ঘটনা নয়। এই তো গেল হ্যাজার্ডের সংজ্ঞা। এবার আসছি সোশ্যাল হ্যাজার্ড বা সামাজিক বিপর্যয়। সামাজিক বিপর্যয়টা কী জিনিস না, সামাজিক বিপর্যয় বলতে বোঝায় এমন একটি ঘটনা যার ফলে সমাজের অবনমন ঘটে থাকে, সামাজিক শৃঙ্খলাগুলোর বিঘ্ন ঘটে থাকে, সামাজিক সচলতা, নিরাপত্তা, সামাজিক যে সাম্যতা, সামাজিক ভ্রাতৃত্ববোধ, এই সমস্ত কিছু এই সামাজিক বিপর্যয়ের ফলে হ্রাস পায়। অর্থাৎ সামাজিক বিপর্যয় শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক বা গোষ্ঠীকেন্দ্রিক কিন্তু নয়, এর ফলে সমগোত্রীয় বা বিষমগোত্রীয় সকল সমাজের উপর প্রভাব পড়ে থাকে। এর সূত্রপাত বিশৃঙ্খলা থেকে হলেও এর বিস্তার ক্ষেত্র কিন্তু ব্যাপক পরিমাণে। এই হলো সোশ্যাল হ্যাজার্ডের সংজ্ঞা। এবার দেখে নেব যে এই সোশ্যাল হ্যাজার্ডের বৈশিষ্ট্যগুলো কী কী আছে। সোশ্যাল হ্যাজার্ডের মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সামাজিক অবনমন। অর্থাৎ এই সোশ্যাল হ্যাজার্ডের ফলে সামাজিক অবনমন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সোশ্যাল হ্যাজার্ড বা সমাজে যখন বিপর্যয় নেমে আসে তখন কিন্তু সমাজের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করে, সমাজের ঐক্য, সচলতা, নিরাপত্তা বিঘ্নিত হয়। এর সূত্রপাত সমাজ থেকে হতে পারে, আবার প্রাকৃতিক বা ভূতাত্ত্বিক কারণেও হতে পারে। অর্থাৎ এই যে সামাজিক বিপর্যয়, এটা কিন্তু মেন যে সোর্স বা মেন উৎস, এটা কিন্তু সমাজেও হতে পারে, আবার বিভিন্ন প্রাকৃতিক বা ভূতাত্ত্বিক যে সমস্ত বিপর্যয়গুলো আছে সেটাও সমাজের উপর প্রভাব ফেলে, সেটা সামাজিক বিপর্যয়ের একটা আকার নেয়। এটি সংক্রমণ ব্যাধির মতো দ্রুত প্রভাব বিস্তার করতে পারে। শুধু সামাজিক কারণেই নয়, নানা কারণে এটা হয়ে থাকে। এর ফলে সামাজিক অবনমন বা সমাজের একটা অবনমনের দিক লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নেব যে কয়েকটি উল্লেখযোগ্য সোশ্যাল হ্যাজার্ড বা সামাজিক বিপর্যয় বা দুর্যোগ। সামাজিক বিপর্যয় বা দুর্যোগগুলি হলো সামাজিক বিচ্যুতি, অপসংস্কৃতি, শিশু শ্রমিক, দুর্ভিক্ষ ও ক্ষুধার্ততা, অপরাধ প্রবণতা, বেকারত্ব, শিশু অপরাধ, পতিতাবৃত্তি, মাদকাসক্তি, দরিদ্রতা, সন্ত্রাসবাদ। এই কয়েকটি নিয়ে এই ভিডিওটি আলোচনা করব এবং বিস্তারিতভাবেই আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। এবং এই চ্যানেলে যারা নতুন আছো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো ও লাইক করো। প্রথমে আমরা আলোচনা করব যে অপরাধ প্রবণতা জিনিসটা কি। এই অপরাধ প্রবণতা কিভাবে সোশ্যাল হ্যাজার্ড হিসাবে আকার ধারণ করে। অপরাধ প্রবণতা বলতে কোনো দেশের আইন দ্বারা নিষিদ্ধ কাজ করাকে বোঝায়। অর্থাৎ কোনো দেশের আইনে যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ বলে গণ্য করা আছে সেগুলো যদি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে অপরাধ প্রবণতা। অন্যভাবে বলা যায় এই অপরাধ প্রবণতা হলো আইন বিরোধী যে কোনো কাজ। এই অপরাধ প্রবণতা নানা কারণে ঘটে থাকে। নাম্বার 1 হচ্ছে দারিদ্রতা, নাম্বার 2 ভৌগোলিক বৈষম্য, নাম্বার 3 হচ্ছে রাজনৈতিক অসাম্য, নাম্বার 4 নিরক্ষরতা, নাম্বার 5 সামাজিক নিয়ন্ত্রণের শিথিলতা, নাম্বার 6 বেকারত্ব ইত্যাদি। এই সমস্ত কারণগুলির দ্বারা অপরাধ প্রবণতা জেনারেলি হয়ে আসে। এই যে অপরাধ প্রবণতা হয়ে আসছে, এর ফলে কিন্তু মানুষের মধ্যেকার নৈতিক জ্ঞান লুপ্ত হয়ে যায় এবং সে অসৎ পথে ধীরে ধীরে চালিত হয়ে যায়। এই হলো অপরাধ প্রবণতা, যা একটি সমাজে বিপর্যয় নামে পরিচিত। এবার আসছি শিশু অপরাধ। কিশোর বা শিশু অপরাধ হচ্ছে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে দেশের প্রচলিত আইন ভঙ্গ কাজ ও সামাজিক নিয়ম লঙ্ঘনকারী, যাকে চারিত্রিক সংশোধন কিংবা পুনর্বাসনের জন্য কোনো বিশেষ কর্তৃপক্ষ বা বিচারকের সম্মুখে হাজির করা হয়।
এটাই হলো শিশু অপরাধ। অন্যভাবে এই শিশু অপরাধটাকে বলা যায় যে অপরিণত বয়সে, অর্থাৎ যাদের বয়সটা পরিণত হয়নি, যারা এখনও সাবালক রয়েছে, সেই সমস্ত ছেলেপিলে বা ছেলে মেয়ে যারা অপরিণত বয়স্ক রয়েছে, তাদের দ্বারা সংগঠিত দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যকলাপ হলো এই শিশু অপরাধ বা কিশোর অপরাধ। এই শিশু অপরাধের কয়েকটা কারণ হিসাবে আমরা দেখতে পারি যে অসৎ সংসর্গ। শিশুদের কিন্তু অসৎ সংসর্গ তাদের অপরাধ প্রবণতার দিকে টেনে নিয়ে যায়। আমোদ প্রমোদের ছেদ, বয়ঃসন্ধি, আর্লি সেক্স এক্সপিরিয়েন্স, এই সমস্ত কারণগুলির জন্য শিশুদের মধ্যে অপরাধ বা ক্রাইম টেন্ডেন্সি দেখা যায়। এর ফলে নানা রকম সামাজিক বিপর্যয়ের দিকগুলি ঘটে থাকে। যেমন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কিশোর বয়সে সে যদি অপরাধের সাথে যুক্ত হয় তাহলে তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। প্রাত্যহিক দিনে সমাজের অগ্রগতি ব্যাহত হয়ে পড়বে, কারণ একটা যে ধারাবাহিকতা চলে, সমাজের আজকে যারা বয়স্ক তারাই ভবিষ্যৎ দিনে, এই যে আজকের দিনের শিশুদেরই তাদের সমস্ত দায় দায়িত্ব, নীতি শৃঙ্খলা সব কিছু অর্পণ করে যাবে ধীরে ধীরে। কিন্তু এই সমাজের শিশুরাই যদি তাদের কিশোর বয়সে পঙ্গু হয়ে পড়ে, তাদের অপরাধ প্রবণতা এসে যায়, তাহলে কিন্তু সমাজের অগ্রগতি সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়ে, যা একটি সামাজিক বিপর্যয় নিয়ে চলে আসে। এবার আসছি সামাজিক বিচ্যুতি। বিচ্যুতি হলো এমন এক ধরনের আচরণ বা আচরণগত বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে এই রকম একটি কাজ। এর ফলাফলে আমরা দেখতে পাই যে সামাজিক সংগঠন দুর্বল হয়ে পড়ে, ফলে সমাজ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ সামাজিক বিচ্যুতি যদি ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু সামাজিক যে সংগঠনটা, সেই সংগঠনটা দুর্বল হয়ে যায়। আর সামাজিক সংগঠন দুর্বল হয়ে পড়লে স্বাভাবিকভাবেই সমাজের যে একটা নর্মাল ফ্লো বা একটা সমাজ প্রবাহ, সেটাতে কিন্তু বাধা সৃষ্টি হয়। এরপর সামাজিক সংহতি নিম্নমুখী হয় এবং সমাজের ব্যক্তিবর্গ নিরাপত্তাহীনতায় ভোগে। সামাজিক অসাম্যের সূচনা হয়ে থাকে। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ঝগড়া বিচ্ছেদের সূচনা হয়। এই সামাজিক বিচ্যুতির ফলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সংগঠন দুর্বল হয়ে পড়ছে, সামাজিক সংহতি নিম্নমুখী হয়ে পড়ছে, সমাজের যে ব্যক্তিবর্গ তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদের সূচনা হচ্ছে এবং এই সকলের ফলে সামাজিক যে অসাম্য তার কিন্তু একটা সূচনা ঘটছে। শিশু শ্রমিক, যা সোশ্যাল হ্যাজার্ডের একটি অন্যতম পার্ট। 18 বছরের কম বয়স সম্পন্ন ছেলেমেয়েরা যখন মজুরির বিনিময়ে বা মজুরি না পেয়ে কাজ করে তখন তাদের শিশু শ্রমিক বলা হয়। এই শিশু শ্রমিকের নানা কারণ আমরা দেখতে পাই। অস্বাস্থ্যকর সামাজিক প্রক্রিয়া, ভবিষ্যৎ সম্পর্কে নৈরাশ্যবোধ, জনসচেতনতার অভাব, বাবা মা ও শিশুর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, অপহরণ ইত্যাদি নানা কারণে এই শিশু শ্রমিকের প্রবণতা কিন্তু দেখা দেয়, যা সামাজিক বিপর্যয়ের অন্যতম দিক। এই শিশু শ্রমিকের ফলে কোনো ব্যক্তি নিরাপত্তা থাকে না, মাদকাসক্তি, অসামাজিক কাজ বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো শিশু যদি বাচ্চা বয়সী শ্রমিকের বেশ ধারণ করে, তাকে যদি বাচ্চা বয়সী কাজ রোজগার করতে হয় শিশু শ্রমিক হিসাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের মাদকাসক্তির টেন্ডেন্সিটা চলে আসে, যেটা একটা অসৎ সংসর্গের ফলে হয়ে থাকে। এই শিশুদের যে বৃদ্ধি ও মেধার বিকাশ হ্রাস পায় স্বাভাবিকই, কারণ বাল্যকাল তাদের পড়াশোনার মাধ্যমে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে, কিন্তু সেই সময়ে তাদের যদি শ্রমিক হিসাবে নিয়োজিত হতে হয় সেক্ষেত্রে তাদের বুদ্ধি ও মেধার কিন্তু বিকাশ হ্রাস পায়। সামাজিক ও অর্থনৈতিক সচলতার পরিবর্তে সামাজিক অবনমন বৃদ্ধি পায়। এই যে শিশু শ্রমিক, এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই শিশুরা যদি তাদের বুদ্ধির বিকাশ না ঘটিয়ে
শিশুকালেই শ্রমিক হিসাবে নিয়োগ নিজেদিকে করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সামাজিক ও অর্থনৈতিক একটা সচলতার অভাব দেখা দিতে পারে, যার ফলে সামাজিক অবনমনের দিকটা কিন্তু বৃদ্ধি পায়। সামাজিক দুর্যোগ বা বিপর্যয় বা সোশ্যাল হ্যাজার্ডের অন্যতম একটা দিক হচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ হলো রাজনৈতিক, ব্যক্তিগত বা দলগতভাবে সংগঠিত হিংসাত্মক কার্যাবলী, যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচুর মানুষের মনে ভীতির সঞ্চার হয়। সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে সমস্ত সামাজিক বিপর্যয়গুলির কথা বললাম, সেগুলোর ফলাফল একটা সুদূর প্রসারী, কিন্তু সন্ত্রাসবাদের ক্ষেত্রে এটার ফলাফল তো সুদূর প্রসারী রয়েইছে, তার সাথে সাথেও এই সন্ত্রাসবাদ, এই যে অপরাধ জিনিসটা, এই যে সামাজিক বিপর্যয়টা, এইটা কিন্তু মানুষের স্বাভাবিক জীবনে একটা ভীতির সঞ্চার করে। এটা সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। এর ফলে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, জাতিগত, বর্ণগত, ভাষাগত, ধর্মগত বিভেদ সৃষ্টি হয়, সামাজিক নিরাপত্তার অভাব দেখা দেয় এবং জাতীয় ভারসাম্য এই সন্ত্রাসবাদের ফলে বিঘ্নিত হয়ে থাকে। মাদকাসক্তি হলো সোশ্যাল হ্যাজার্ডের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। মাদকাসক্তি বলতে বোঝায় মাদক দ্রব্যের প্রতি প্রবল আকর্ষণ ও আগ্রহ। সাধারণত গাঁজা, ধূমপান, মদ, ভাং, আফিং, হেরোইন সেবন ইত্যাদি হলো মাদকাসক্তির উদাহরণ। এর ফলে কি হয় না, এর ফলে অপরাধ গভীরভাবে সংযুক্ত হয়ে থাকে। মাদক গ্রহণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, যার জন্য ব্যক্তি অবৈধ পথে অর্থ উপার্জন করে থাকে। পারিবারিক জীবনে ভাঙন, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, চুরি, আত্মহত্যা, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ প্রভৃতি মাদকাসক্তির প্রভাবেই কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজে বিপর্যয় নেমে আনতে সাহায্য করছে। সামাজিক বিপর্যয়গুলির মধ্যে পতিতাবৃত্তি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিপর্যয় বা দুর্যোগ। এই পতিতাবৃত্তি হলো অবৈধ যৌন সংসর্গ বা সম্পর্ক। শহরে পতিতাবৃত্তি বর্তমানে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তাদের বেশ্যা, প্রমোদবালা, কলগাল, যৌনকর্মী ইত্যাদি নানা নামে বলা হয়। সমাজে এরা যেমন অবহেলিত, তেমনি সমাজকে দ্রুত অবনমনের দিকে নিয়ে যায়। বিবাহ বিচ্ছেদ, দারিদ্র্য, সামাজিক নিরাপত্তাহীনতা, নির্যাতন, প্রতারণা, নারী পাচার, বিলাসবহুল জীবনের মোহ, পারিবারিক কারণে পতিতাবৃত্তি কিন্তু অনেক সময় বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে পতিতাবৃত্তি, এটার ক্ষেত্রে কিন্তু সামাজিক বিপর্যয়ের অনেকটা ভূমিকা রয়েছে। এই পতিতাবৃত্তির ফলে সমাজে নানা রকম বিবাহ বিচ্ছেদ, দারিদ্র্য, যে নিরাপত্তাহীনতা, নির্যাতন, নারী পাচার, এই সমস্ত নানা ধরনের অমানসিক এবং বেআইনি কাজকর্ম বৃদ্ধি পায়। এবার আসছি এই যে সামাজিক বিপর্যয় বা সোশ্যাল হ্যাজার্ডের একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দারিদ্রতা। বর্তমান যে উন্নয়নশীল দেশগুলো, এই দেশগুলোর বেশিরভাগ একটা সমস্যা রয়েছে দারিদ্রতা। দারিদ্রতা বলতে বোঝায় এমন এক অবস্থা যখন কোনো গোষ্ঠী বা সম্প্রদায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান পূরণ করতে পারে না বা অক্ষম হয়। তারা তাদের দৈনিক যে সুস্থ মানুষের দেহে যে ক্যালোরি বা ভিটামিনের দরকার হয়, তারা সেটুকু পর্যন্ত জোগাড় করতে পারে না। এই দারিদ্রতার ফলে আমাদের সমাজের অসাম্যটা দিন দিন বেড়েই চলেছে। দারিদ্রতা নানা কারণে হতে পারে, বেকারত্ব, এই যে সন্ত্রাসবাদ, শিশু অপরাধ, এই সমস্ত নানা কারণে, সামাজিক বিচ্যুতি, এই সমস্ত নানা কারণে কিন্তু দারিদ্রতা নেমে আসতে পারে। দুর্ভিক্ষ, এই সমস্ত অনেক কারণ রয়েছে যেগুলি মানব জীবনে দারিদ্রতার সূচনা করে, যা সমাজকে ধীরে ধীরে অসাম্যের দিকে নিয়ে যায়। দুর্ভিক্ষ ও ক্ষুধার্ততা
এটা হলো সোশ্যাল হ্যাজার্ডের অন্যতম পোর্শন। এই দুর্ভিক্ষ ও ক্ষুধার্ততা সাধারণত খাদ্য সংকটের কারণে হয়ে থাকে, অর্থাৎ খাদ্য সংকটজনিত সামাজিক যে বিপর্যয় সেটা হলো দুর্ভিক্ষ ও ক্ষুধার্ততা। যদি দেশের মধ্যে চাহিদার তুলনায় যোগান কম থাকে তাহলে কিন্তু এই দুর্ভিক্ষ ও ক্ষুধার্ততার সৃষ্টি হয়। অপসংস্কৃতি সমাজে প্রচলিত বা সামাজিক রীতিনীতির বিরুদ্ধে অরুচিকর বা অসামাজিক কোনো সাংস্কৃতিক ভাবধারা যখন গ্রহণ করা হয় তখন তাকে বলা হচ্ছে অপসংস্কৃতি। ফলাফল, এর ফলে কুরুচিকর অভ্যাস, প্রবণতা, যৌন ক্ষুধা, মাদকাসক্তি, ডাকাতি, অশ্লীল পোশাক ব্যবহার, এই ভাবধারা সমাজকে ক্রমশ অবক্ষয়ের দিকে নিয়ে যায় এবং সামাজিক যে ধারা সেই ধারাকে একসময় যাতে বন্ধ হয়ে যায় সেই পথে এগিয়ে নিয়ে চলে। এবার আসছি লাস্ট পয়েন্ট, বাট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখনকার দিনে, যেটা সামাজিক বিপর্যয়ের খুব বাস্তব একটা চিহ্ন, সেটা হচ্ছে বেকারত্ব। বর্তমান দিনে নানা কারণের জন্য এই বেকারত্ব সমস্যাটা একটা সৃষ্টি হয়েছে। এই বেকারত্বের দরুন ভবিষ্যৎ প্রজন্মে হয়তো থেমে যেতে পারে, কারণ এই বেকারত্বের ফলে মানুষ অতিরিক্ত দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে পড়েছে এবং নানা রকম অপরাধপ্রবণ কাজকর্মের দিকে ঝুঁকে যেতে মানসিক প্রবৃত্তি ঠিক করে নিয়েছে। বা অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন যে মিটিং, মিছিল, আন্দোলন সব কিন্তু এই বেকারত্ব নামক যে সামাজিক বিপর্যয় তারই কিন্তু একটা প্রতিফলিত দিক। তাহলে আমরা আজকে জানলাম যে সামাজিক বিপর্যয়ের যে মেন দিকগুলো, সেগুলো হচ্ছে অপরাধ প্রবণতা, শিশু অপরাধ, সামাজিক বিচ্যুতি, শিশু শ্রমিক, সন্ত্রাসবাদ, মাদকাসক্তি, পতিতাবৃত্তি, দারিদ্রতা, দুর্ভিক্ষ ও ক্ষুধার্ততা, অপসংস্কৃতি এবং বেকারত্ব। এবার আমরা দেখব যে এই যে সমস্ত সোশ্যাল হ্যাজার্ড বা সামাজিক দুর্যোগ বা বিপর্যয়গুলির আমরা আলোচনা করলাম বা আরও যেগুলো রয়েছে সেগুলো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা বা দূর করার উপায়গুলি কি কি। প্রথমে আমরা দেখব যে রিস্ক অ্যাসেসমেন্ট বা যে সামাজিক ঝুঁকি বা ঝুঁকির যে মূল্যায়ন, সেটা হচ্ছে এই হ্যাজার্ড অ্যাসেসমেন্টের একটি গুরুত্বপূর্ণ দিক। রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে জানব ঝুঁকি বা রিস্ক কী। ঝুঁকি প্রকৃতপক্ষে এমন একটা অবস্থা যা সর্বদাই ধ্বংসাত্মক বা ঋণাত্মক প্রভাব ফেলে, অর্থাৎ ঝুঁকি বলতে প্রত্যাশিত ক্ষয়ক্ষতির সম্ভাবনাকে বোঝায় যেটা বিপর্যয়ের ফলে ঘটে থাকে। এরপর আসছে সোশ্যাল রিস্ক বা সামাজিক ঝুঁকি কি। সামাজিক বিপর্যয় বা দুর্যোগগুলির দ্বারা যে সমাজে ক্ষয়ক্ষতির সম্ভাবনা করা হয় সেটাই হলো এই সোশ্যাল রিস্ক। সামাজিক বিপর্যয় দ্বারা ক্ষয়ক্ষতির সূচকও হলো এই সোশ্যাল রিস্ক। এই ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটা বৈজ্ঞানিক, কতটা সামাজিক পদ্ধতির মাধ্যমে বের করতে হবে, সব কিছু কিন্তু এই রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা হয়। অর্থাৎ কোন নির্দিষ্ট অঞ্চল কী ধরনের ঝুঁকিপ্রবণ রয়েছে, তার সম্ভাব্য কারণ, তার প্রতিকারের কারণ কি হতে পারে, তার কিন্তু মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। এর সঙ্গেই উঠে আসে সেটা হলো প্রতিটা বিপর্যয় বা হ্যাজার্ডের ধরন, সোশ্যাল হ্যাজার্ডগুলির ধরন কি, ক্ষতির পরিমাণ কোন দিক থেকে আলাদা, সব কিছু কিন্তু এই রিস্ক অ্যাসেসমেন্টে আমাদের দেখতে হবে। এই রিস্ক অ্যাসেসমেন্ট করতে গেলে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে এই সোশ্যাল রিস্কগুলোর সোর্সগুলো কি রয়েছে। এই সোশ্যাল রিস্কের যে সমস্ত সোর্সগুলো রয়েছে সেগুলো 2018 সালে নেলসন যে ভাগগুলো দিয়েছেন সেগুলি হলো ন্যাচারাল, টেকনিক্যাল, বায়োলজিক্যাল, ইকোনমিক, ডেমোগ্রাফিক, পলিটিক্যাল অ্যান্ড হেলথ। ন্যাচারালের মধ্যে রয়েছে আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড এটসেট্রা। টেকনোলজিক্যালের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, ড্যাম ফেলিওর, ট্রান্সপোর্টেশন হ্যাজার্ড এটসেট্রা। বায়োলজিক্যালের মধ্যে রয়েছে এপিডেমিক, প্যান্ডেমিক ডিজিজ,
প্যান্ডেমিক ডিজিজ বর্তমানে 2020 সালে যেটা করোনা প্যান্ডেমিক আকার ধারণ করেছে, এটাও একটা সোশ্যাল যে হ্যাজার্ড সেটা কিন্তু এর উদাহরণ। এছাড়া রয়েছে ইকোনমিক যে রিস্ক, সোশ্যাল রিস্ক, এটা হচ্ছে লেবার মার্কেট ইনস্ট্যাবিলিটি, ফিনান্সিয়াল ক্রাইসিস, চেঞ্জেস ইকোনমিক শক, ডেমোগ্রাফিক, পপুলেশন এগেইন, ডেথ, ইনক্রিজ মর্টালিটি অ্যামং চিলড্রেন in single parent households, demographic dependency, etc. Political transformation, wars, health, disease, accidents, এগুলো হলো সোশ্যাল রিস্কের সোর্স, যেগুলি 2018 সালে নেলসন বলেছিলেন। এবার এই সোশ্যাল সোর্সের উপর ডিপেন্ড করে এই যে সোশ্যাল যে রিস্কটা আমরা দেখছি, এই সোশ্যাল রিস্কটার অ্যাসেসমেন্ট একটা মডেল বাদেশু 2017 সালে দিয়েছিলেন। প্রথমে হচ্ছে এই মডেলের ফার্স্ট পয়েন্ট হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন, অর্থাৎ সামাজিক সংস্থা বা সংগঠন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্প্রদায় বা কমিউনিটির দৈনন্দিন জীবনের যে স্বাভাবিকতা তার একটা সুস্পষ্ট ছবি, এবং সেখান থেকে কিভাবে সামাজিক বিশৃঙ্খলা বা প্রাকৃতিক দুর্যোগ বা কোন কোন কারণগুলি সামাজিক বিশৃঙ্খলা তৈরি করেছে সেই দিকটা, এটা হচ্ছে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন। এবং নাম্বার 3 হচ্ছে সোশ্যাল রিঅর্গানাইজেশন, অর্থাৎ এই যে সমস্ত জিনিসগুলোর যে ডিস্ট্রয় হয়ে গেল, সামাজিক যে দৈনন্দিন স্বাভাবিক যে বিশৃঙ্খলার দিকটা উঠে এলো, সেটার ক্ষেত্রে সেইগুলো আবার যে দৈনন্দিন জীবনের স্বাভাবিকতার পুনরুদ্ধার করার জন্য সোশ্যাল রিঅর্গানাইজেশনের কথা কিন্তু বলা হয়েছে। এটা হচ্ছে নানা ধরনের সরকারি বেসরকারি যে ফান্ড গঠন করে এনজিও ইত্যাদি সামাজিক পুনর্গঠনের মাধ্যমে এই সোশ্যাল রিঅর্গানাইজেশন করা হয়, এবং এই 3টে স্টেপের মাধ্যমে নাম্বার 1 হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন, নাম্বার 2 সোশ্যাল ডিসঅর্গানাইজেশন এবং নাম্বার 3 সোশ্যাল রিঅর্গানাইজেশন। এই 3টে স্টেপের মাধ্যমে সোশ্যাল রিস্ক অ্যাসেসমেন্ট মডেলের কথা কিন্তু বলেছিলেন। এছাড়া এই যে রিস্ক অ্যাসেসমেন্টটা করা হলো, এই যে সোশ্যাল রিস্ক অ্যাসেসমেন্ট করার পর কিন্তু এটা কিন্তু শেষ কথা নয়, এরপর যে পাবলিক এডুকেশন, অর্থাৎ যে শিশু অপরাধ বা শিশু শ্রমিক এই সমস্ত জিনিসগুলো যদি কমাতে চায়, সেক্ষেত্রে কিন্তু পাবলিক এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন এগুলো কিন্তু খুব কার্যকরী একটা দিক। এইসবের মাধ্যমে কিন্তু মানুষকে আরও ভালোভাবে বোঝাতে হবে যে এইগুলো ভালো জিনিস না, কোনটা ভালো কোনটা খারাপ। পাবলিক এডুকেশন এগুলোর মাধ্যমে কিন্তু এই যে সোশ্যাল হ্যাজার্ডের দিকটা কিন্তু ব্যবস্থাপনা করা যেতে পারে। এবার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নানা রকম ফান্ড বা তহবিল গঠন করে সাহায্য করা, দুর্ভিক্ষ বা মহামারী দেখা দিলে নানা রকম যখন ফান্ড করা হয়, ফান্ড করে সেগুলো তাদের সাহায্যের জন্য ব্যবহার করা যেতে পারে। এই ধরনের যে কার্যকলাপগুলো রয়েছে, এই কার্যকলাপগুলোর দ্বারা সোশ্যাল হ্যাজার্ড ম্যানেজমেন্ট কিন্তু করা যেতে পারে। আজকের আলোচনা এই পর্যন্ত, আশা করি সকলের ভালো লেগেছে। যদি কারোর কোথাও কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং তোমরা যদি কোনো নতুন টপিকে ভিডিও পেতে চাও সেক্ষেত্রেও কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি টপিক নিয়ে।